Assalamu alaikum, dear participants and midterm examinee. Uh, Welcome to my presentation. তো আমি ডাক্তার আব্দুল্লাহ আল হাসান। আমি এফসিপিএস নেফ্রোলজি ট্রেনি হিসেবে ডিএমসি তে আছি। তো আমাদের আজকের এই ছোট্ট পরিসরের এই লাইভ সেশনের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে মানে মিড টার্মের এক্সাম ওরিয়েন্টেড কিছু ধারণা দেওয়া। নেফ্রোলজি চ্যাপ্টারে যেই টপিকটা থেকে সব সময় কোশ্চেন আসে, মানে বিসিপিএস এর সব পরীক্ষায় যেই টপিক থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যান্ড আমার মতে বা কোশ্চেন অ্যানালাইসিস করে যতগুলো দেখা যায় যে প্রতি বছর রিট এসএকিউতে 9 অসপিতে কোশ্চেন থাকে, এবং একই সাথে দেখা যায় যে এসবিএ তে 2 থেকে 4টা কোশ্চেন মিড টার্মে এই টপিক থেকে আসে, যে 2টা অন্তত আসেই প্রতি পরীক্ষাতে। তো ফলে হচ্ছে এই টপিকটা মানে পড়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কিন্তু সমস্যা হচ্ছে যে এই টপিক থেকে আপনারা আসলে কি পড়বেন, এইটা একটা সমস্যা। তো সেই জন্যই হচ্ছে জেনেসিস এই ছোট্ট আহ ইয়েটা লাইভ সেশনটার আয়োজন করেছে। তো আমরা হচ্ছে মূল টপিকে চলে যাই। তো এই ছোট্ট লাইভ সেশনে আসলে আমি গ্লোমেরুলার ডিজিজ সম্পর্কে ছোটখাটো কিছু কথাবার্তা বলবো, কিন্তু এই টপিক থেকে আসলে আপনাদেরকে বোঝানো যে গ্লোমেরুলার ডিজিজ কি, এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসা আসলে খুবই কঠিন। কারণ হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ নেফ্রোলজির খুবই বড় একটা পার্ট, এবং গ্লোমেরুলার ডিজিজ আসলে হচ্ছে একাধিক গাইডলাইন প্রকাশিত হয়েছে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আলাদা আলাদা ভাবে, এবং এটার উপরে একাধিক বই আছে, 400-500 পৃষ্ঠার একাধিক বই আছে। ফলে গ্লোমেরুলার ডিজিজ সম্পর্কে আপনাদেরকে এই ছোট্ট পরিসরে শুধু ইন্ট্রোডাক্টরি কিছু ধারণা, যেটা হচ্ছে আপনাকে বিসিপিএস এর পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং এটার অ্যান্সার করতে সহায়তা করবে, এই সম্পর্কে কিছু ধারণা দেব জাস্ট। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে গ্লোমেরুলার ডিজিজ হচ্ছে একটা ইনফ্লামেশন। হ্যাঁ, নেফ্রাইটিস মানে হচ্ছে যে নেফ্রনের ইনফ্লামেশন। হ্যাঁ, তো এটার হলমার্ক হচ্ছে প্রোটিনুরিয়া এবং আরবিসি কাস্ট এবং ডিসমরফিক আরবিসি। এটা হচ্ছে যখন ইউরিনে আরএমএতে পাওয়া যায় তখন এটাকে হচ্ছে এটা গ্লোমেরুলার ডিজিজ হিসেবে আমরা চিন্তা করি। আরবিসি কাস্ট তো নর্মাল ইউরিনারিতে বলে, ডিসমরফিক আরবিসি বলতে হলে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করা লাগে, ডেভিডসনে লেখা আছে, ছবি দেওয়া আছে, দেখে নিন। আর রেনাল বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ফলে নেফ্রোলজিতে গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে যত ইনভেস্টিগেশনের কথা আসবে, আপনার ডায়াগনোসিস যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় আপনাকে অবশ্যই 2টা ইনভেস্টিগেশন লিখতে হবে। একটা হচ্ছে ইউরিনারি এবং একটা হচ্ছে রেনাল বায়োপসি, না হলে আপনার ইনভেস্টিগেশন লেখা কখনোই কমপ্লিট হবে না। তো স্পেকট্রাম, যে জিএন এর একটা স্পেকট্রাম থাকে, যে জিএন শুরু হয় হচ্ছে একদিকে হচ্ছে প্রোটিনুরিয়া, আরেক দিক থেকে হচ্ছে হেমাচুরিয়া, ডেভিডসনের ফিগার নাম্বার 18.9 এটা। হ্যাঁ, তো দেখবেন যে এটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, যে একদিকে শুধুমাত্র প্রোটিনুরিয়া হচ্ছে, আবার কোনো দিকে হেমাচুরিয়া হচ্ছে, আবার অধিকাংশ কিছু কিছু ডিজিজে প্রোটিনুরিয়া হেমাচুরিয়া সবকিছু মিলিয়ে হচ্ছে। হ্যাঁ, যে যেমন একটা লেফট এন্ড অফ দি স্পেকট্রাম সেখানে হচ্ছে শুধু প্রোটিনুরিয়া, যে মিনিমাল চেঞ্জ ডিজিজ, এফএসজিএস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, অ্যামাইলয়েডোসিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এগুলো হচ্ছে মূলত প্রোটিনুরিয়া নিয়ে প্রেজেন্ট করে। আবার অ্যাসিলিতে প্রোটিনুরিয়া হেমাচুরিয়া সবকিছুই হয়। হুম, তেমনি এনটিজিবিএম ডিজিজে হেমাচুরিয়া সবচেয়ে বেশি, স্মল ভেসেল ভাস্কুলাইটিসে হেমাচুরিয়া হয়, প্রোটিনুরিয়া হয়। যেসব ডিজিজে হেমাচুরিয়া হয় সেসব ডিজিজে অ্যাসোসিয়েটেড প্রোটিনুরিয়া অবশ্যই থাকবে, কিন্তু যেসব ডিজিজে শুধু প্রোটিনুরিয়া হয় সেগুলোতে হেমাচুরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, আর জিএন প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, আমি ওই ডিটেলস আলোচনা যাচ্ছি না, পরীক্ষার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না।
আচ্ছা, এটা হচ্ছে যে ডেভিডসনেরই ছবি, ফিগার 18.11। এটা হচ্ছে যে অ্যান্টিবডি প্রোডাকশন বা জিএন হওয়ার সময় অনেক ধরনের মেকানিজম হয়। তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট মেকানিজম অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হয়ে তারপর হয়। সেটা হচ্ছে যে এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোথায় এই অ্যান্টিজেন অ্যান্টিবডির ডিপোজিশনটা দেখা যায়। এটা আসলে মূলত দেখা যায় হচ্ছে যে কোন স্ট্রাকচারে হচ্ছে, এই জিনিসটা মূলত ডিআইএফ এ ভালো বোঝা যায়, এবং এই কমপ্লেক্সগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে আরো ভালো মতো কোথায় ডিপোজিশন হচ্ছে সেই সাইটটাকে স্পেসিফাই করা যায়। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম জিনিসটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, ফিফথ ইয়ার থেকে আসলে পড়ে আসছেন যে নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনিশন। আমি এটা খুব বেশি ডিটেলস কিছু বলবো না, তবে হচ্ছে যে যখন আপনাকে একটা সিনারিও দেওয়া হবে যে নেফ্রোটিক প্রেজেন্টেশন নিয়ে আসছে একটা রুগী, তখন দেওয়া হবে যে একটা সোয়েলিং নিয়ে একটা রুগী আসছে, জেনারেলাইজড সোয়েলিং উইথ ফ্রদি ইউরিন, অ্যান্ড on examination on urinary there is 3+ or 4+ proteinuria, আরবিসি ইজ নীল। তখন আপনাকে কি কি ডিজিজ চিন্তা করতে হবে, যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যাবে তখন। যে ডিফারেন্সিয়াল হতে পারে হচ্ছে এমসিডি, হতে পারে এফএসজিএস বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রানাস নেফ্রোপ্যাথি। এই তিনটা আপনাকে অবশ্যই মাথায় থাকতে হবে। এর বাইরেও নেফ্রোটিক সিনড্রোম নিয়ে কিছু ডিজিজ প্রেজেন্ট করে, যেমন অ্যামাইলোইডোসিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিস নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে হচ্ছে যে নেফ্রাইটিক সিনড্রোম, এই জিনিসটা মিড টার্মে এসিকিউতে একবার আসছে যে 6 ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ নেফ্রাইটিক সিনড্রোম। এখানে যে হেমাচুরিয়া, ইডিমা এন্ড জেনারেলাইজড ফ্লুইড রিটেনশন, হাইপারটেনশন, অলিগুরিয়া, এটা সবাই জানে। যে রিডিউসড এন্ড ডিক্লাইনিং রেনাল ফাংশন, এটা হচ্ছে ওই যে একটা ফিগার দেখাইলাম একটু আগে, সেখানে ডেভিডসনে আছে। হ্যাঁ, কিন্তু এর নিচে আপনারা একটু কষ্ট করে লিখে নিতে পারেন যে ভেরিং ডিগ্রি অফ প্রোটিনিউরিয়া। এটা ডেভিডসনের মানে লাইনের ভিতরে আছে কিন্তু সরাসরি নাই, ফলে আপনারা চাইলে মনে করার সুবিধার্থে ছবিতে লিখে নিতে পারেন। কিন্তু নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে একটা রোগী যখন আসলো, যেমন মনে করেন যে পার্সন প্রেজেন্টিং উইথ জেনারেলাইজড সোয়েলিং উইথ হাইপারটেনশন উইথ হাই কালার্ড ইউরিন, সাথে ইউরিন আরিতে দেখা গেল যে 1+ অথবা 2+ প্রোটিনিউরিয়া, আরবিসি প্লেন্টি, পার্সেল 5 to 20 হতে পারে বা পার্সেল নীলও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের কিছু ডিডি চাবে, যে ডিডি কি কি হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে যে আইজিএন নেফ্রোপ্যাথি, মেসাঞ্জিওপ্রলিফারেটিভ জিএন, স্মল ভেসেল ভাস্কুলাইটিস এবং ইনফেকশন রিলেটেড জিএন। ইনফেকশন রিলেটেড জিএন বলা হচ্ছে, আগে কিন্তু সরাসরি পোস্ট স্ট্রেপ্টোককাল জিএন হিসেবে আপনারা পড়ে আসছেন। যেমন আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে ছিল যে অ্যাকিউট জিএন বা অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোককাল জিএন, কিন্তু ইনফেকশন রিলেটেড জিএন পোস্ট স্ট্রেপ্টোককাল জিএন ছাড়াও আরো অনেক ধরনের জিএন হতে পারে, এটা আপনাদের মাথায় থাকা উচিত। যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হতে পারে, কিংবা বিভিন্ন ধরনের শান্ট নেফ্রাইটিস হতে পারে, কিংবা আদার আদার যেসব ডিজিজ আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখান থেকেও হতে পারে। তারপরে হতে পারে যেমন হচ্ছে ভাইরাল ইনফেকশন থেকেও ইনফেকশন রিলেটেড জিএন হতে পারে, এটা আমরা যাচ্ছি না। তো লুপাস নেফ্রাইটিস, এনটিজিবিএম ডিজিজ এবং অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোম যদিও মানে সরাসরি গ্লোমেরুলার ইনফ্ল্যামেশন না, তারপরেও এটা মানে নেফ্রাইটিক একটা প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেই জন্য হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোমকেও নেফ্রাইটিক সিনড্রোমের বিভিন্ন প্রেজেন্টেশনের ডিফারেন্সিয়াল হিসেবে রাখা হয়। এই টেবিলটা ডেভিডসনের নাই, এটা হচ্ছে নেফ্রোলজির একটা বইতে আছে। যার যার দরকার বা যে মনে করেন উনি হচ্ছে এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যখন আপনাকে একটা সিনারিও দিবে তখন আপনাকে আসলে ডিফারেন্সিয়েট করতে হবে যে একটা রেনাল সিস্টেমের সিনারিও, আপনাকে চিন্তা করতে হবে যে এটা কি নেফ্রোটিক প্রেজেন্টেশন না নেফ্রাইটিক প্রেজেন্টেশন। তারপর হচ্ছে আপনি হচ্ছে ডিডি সেট করবেন, কারণ নেফ্রোটিক সিনড্রোম এর কিছু ডিজিজ গুলো আলাদা, নেফ্রাইটিক সিনড্রোমের ডিজিজ গুলো কিছুটা আলাদা। যেমন ইডেমা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে বেশি থাকে এবং নেফ্রাইটিক একটু কম থাকে। ব্লাড প্রেশার সাধারণত সিনারিওতে যখন দেওয়া হয় তখন নেফ্রাইটিক সিনড্রোমে ব্লাড প্রেশার গুলো একটু বেশি থাকে, এবং প্রোটিনিউরিয়া
নেফ্রাইটিকে থাকে 1+ অথবা 2+, নেফ্রোটিকে থাকে 3+ অথবা 4+। হেমাচুরিয়া নেফ্রোটিকে আসলে আনকমন, আপনাদের যখন সিনারিওতে দেওয়া হবে তখন হেমাচুরিয়া সাধারণত দেওয়া হবে না। কিন্তু নেফ্রাইটিকে অবশ্যই অবশ্যই হেমাচুরিয়া থাকবে। আরবিসি কাস্ট এইটা নেফ্রোটিকে থাকবে না। নেফ্রাইটিক প্রেজেন্টেশনে আরবিসি কাস্ট অবশ্যই থাকবে। এবং নেফ্রোটিক সিনড্রোম আবার যেটা ক্রাইটেরিয়াতে আছে নেফ্রোটিক সিনড্রোমে যে হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকবে, নেফ্রাইটিকে এটা থাকতেও পারে হাইপোঅ্যালবুমিনেমিয়া, কিংবা নাও থাকতে পারে। আরপিজিএনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ হচ্ছে মিড টার্মে সাধারণত হচ্ছে অ্যাকিউট কেস নিয়ে স্যাররা একটু বেশি কোশ্চেন করতে পছন্দ করেন। তো আরপিজিএন হচ্ছে যে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা হচ্ছে যে র্যাপিড লস অফ রেনাল ফাংশন নিয়ে প্রেজেন্ট করে, যে 2 সপ্তাহ বা মানে 3 দিনের ভিতরে ক্রিয়েটিনিন, বেসলাইন ক্রিয়েটিনিন 0.5 থেকে হঠাৎ করে 3.5 হয়ে গেছে, সাথে হচ্ছে হেমাচুরিয়া আছে। তখন হচ্ছে আপনাকে মানে কি ধরনের একটা কিছু ডিজিজ চিন্তা করতে হবে, যেগুলো হচ্ছে সাধারণত হাইপারটেনশন, ইডেমা সবগুলো নিয়ে প্রেজেন্ট করে, যে সাডেন অনসেট generalized swelling with hypertension and rapid rise of creatinine, urinary shows hematuria and 1+ proteinuria। তখন ডিডি কি হতে পারে? তখন ডিডি হচ্ছে যে এটা একটা আরপিজিএন। তখন আরপিজিএন এর কিছু কজ রয়েছে। আরপিজিএন হচ্ছে একটা প্রেজেন্টেশন, আরপিজিএন ইজ নট ইটসেলফ এ ডিজিজ। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম, আরপিজিএন, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন, দিজ আর নট ডিজিজ। কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, যাই হোক, যে বায়োপসিতে আরপিজিএন যখন বায়োপসি করা হবে তখন হচ্ছে ক্রিসেন্টিক লিশন পাওয়া যায়, তখন হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ নেক্রোটাইজিং লেশন, হ্যাঁ, উইদিন দ্য গ্লোমেরুলাস। আচ্ছা, এখন আপনাদের জন্য অনেক জানার আগ্রহ থাকতে পারে যে ক্রিসেন্ট কি। ক্রিসেন্ট হচ্ছে যে একটা হচ্ছে যখন হেমাচুরিয়া হয়, হেমাচুরিয়া হইলে হচ্ছে ক্যাপিলারি ব্রেকেজ হয়, ক্যাপিলারি গ্লোমেরুলার ক্যাপিলারি যখন রাপচার হয় তখন হচ্ছে সেখানে ইউরিনের সাথে ব্লাড আসে। তো গ্লোমেরুলার ক্যাপিলারি রাপচার হইলে সেটা একটা ইনজুরি, সেই ইনজুরাস স্টিমুলাসের এগেনস্টে তখন কানেকটিভ টিস্যু ডিজিজ প্রলিফারেশন হয়, মানে কানেকটিভ টিস্যু সেল প্রলিফারেশন হয়, নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হয়। তখন হচ্ছে যে একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার পাওয়া যায় মাইক্রোস্কোপে, সেটাকে বলা হয় হচ্ছে ক্রিসেন্ট। আচ্ছা, আরপিজিএন এক সিনারিও যখন আসবে তখন আপনাদের হচ্ছে কিছু ডিজিজ চিন্তা করতে হবে, যে পোস্ট ইনফেকশাস জিএন, এনটিজিবিএম ডিজিজ, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এসএলই, আইজিএ নেফ্রোপ্যাথি, এই ডিজিজগুলো আপনাদের হচ্ছে চিন্তা করা লাগবে। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই, যে পালমোনারি রেনাল সিনড্রোম এই টপিকটা, মানে এই টপিকটা থেকে কোশ্চেন মিড টার্মে আসছে, এমনকি এফসিপিএস পার্ট 2 তে আসছে। তো আপনাদের জানার জন্য একটু বলা, আপনারা হয়তো অনেকে জানেন না যে এফসিপিএস পার্ট 2 তে যে এসএকিউ গুলো আসে সেইখান থেকে হুবহু মিড টার্মে এসএকিউ সাধারণত অনেক সময় দেখা যায় যে 1টা বা 2টা এসএকিউ রিপিট করা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে মিড টার্ম এবং পার্ট 2 যেসব মডারেটর, তারা দেখা যায় যে ঘুরে ফিরে ওই স্যাররাই একই স্যাররাই থাকতেছেন। ফলে দেখা যায় যে মিড টার্মের কোশ্চেন, মানে পার্ট 2 তে যে কোশ্চেন গুলো আগে আসছে স্যারদের কাছে মনে হচ্ছে যেটা মিড টার্মে দেওয়ার উপযুক্ত, অনেক সময় দেখা যায় যে স্যাররা মিড টার্মে দিয়ে দেন। হ্যাঁ, আমি যেবার পরীক্ষা দিই তখন সম্ভবত 2টা এরকম 2-3টা কোশ্চেন হুবহু আসছে। হ্যাঁ, আমি 24শে জুলাইতে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, তখন 2টা এসকিউ হুবহু আসছে, যে এফসিপিএস পার্ট 2 থেকে, মানে রিপিট এফসিপিএস পার্ট 2 পাস্ট কোশ্চেন থেকে। আর আরেকটা টপিক আসছিল যে সেটাও এফসিপিএস এর পার্ট 2 টপিক, কিন্তু মিড টার্মে এর আগে আসে নাই। ফলে দেখা গেছে যে মিড টার্মের জন্য ওটা নতুন, কিন্তু এফসিপিএস পার্ট 2 এর জন্য এটা হচ্ছে একটা কমন টপিক। আচ্ছা,
তো আমরা হচ্ছে এখন দেখা যায় যে পালমোনারি রেনাল সিনড্রোম, যখন এটা একটা কমন টপিক, অস্পিতেও আসে, অস্পিতে আসছে, রিটেনে আসে। তো যখন একটা জিনিস অ্যাকিউট জিএন এবং পালমোনারি হেমোরেজ দুইটা জিনিস নিয়ে একসাথে প্রেজেন্ট করবে, তখন এটাকে বলা হয় পালমোনারি রেনাল সিনড্রোম। তখন হচ্ছে আপনাকে দিয়ে দিবে যে এটার ডিডি কি, যে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস হতে পারে, এনটিজিবিএম ডিজিজ, অ্যাসিলি উইথ লুপাস নেফ্রাইটিস, হেনক্স খনলেন পারপুরা হতে পারে, ক্রায়োগ্লোবুলিনেমিয়া হতে পারে, তারপর রিউমাটয়েড ভাস্কুলাইটিস বা অন্যান্য যে কোনো ধরনের ভাস্কুলাইটিস হতে পারে এটা। এখন আসলে ইনভেস্টিগেশনস অফ জিএন, মিড টার্মের কোশ্চেন গুলো সাধারণত একটা সিনারিও দেওয়া হয়, সিনারিওর পর আপনার কাছে ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চাওয়া হয়, হাউ উইল ইউ ইনভেস্টিগেট, হোয়াট উইল বি দ্য প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট, কিংবা আরো যদি স্যাররা কোনো স্পেসিফিক জানতে চায় যে প্যাথোফিজিওলজি অফ সামথিং, এই ওয়ান প্রেজেন্টেশন, এইভাবে কোশ্চেন আসে। হ্যাঁ, এই প্যাটার্ন আপনাকে প্রত্যেক ডিজিজের ক্ষেত্রেই মাথায় রাখতে হবে। তো আমরা হচ্ছে আমি জিএন এর সব ইনভেস্টিগেশন গুলো একসাথে দিয়ে দিচ্ছি, যেটা মাল্টিপল টাইমস মিড টার্মে আসছে, এফসিপিএস পার্ট 2 তেও আসছে। যে আপনি যখন জিএন এর ইনভেস্টিগেশন করবেন, প্রথম ইনভেস্টিগেশন লিখবেন হচ্ছে ইউরিনারিমি। হ্যাঁ, তারপরে হচ্ছে 24 আওয়ার্স ইউটিপি, তারপরে আসে সিরাম অ্যালবুমিন, ফাস্টিং লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া ইলেকট্রোলাইটস এবং সেরোলজি। কজ ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে কনফার্ম দ্য ডায়াগনোসিস, whether it is GN, নেফ্রোটিক or nephritic presentation. দেন হচ্ছে আমরা কজ চিন্তা করব যে জিএনটা কেন হইলো, যে এইচবিএসজি, এনটিএইচসিবি, এনটিএইচএভি অ্যান্টিবডি করব, এএসও টাইটার, সিরাম কমপ্লিমেন্ট লেভেল করতে পারি, আরএ ফ্যাক্টর, এএনএ, এনটিডিএস, ডিএনএ, সিয়ানকা, পিয়ানকা। এগুলো হচ্ছে আপনার, আমি সবগুলো একসাথে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় বা মুখস্থ করতে সুবিধা হয়। যখন যে ডিফারেন্সিয়াল আসবে সেই ডিফারেন্সিয়ালের সাথে আপনি সেরোলজি গুলো একসাথে লিখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কালচার থ্রোট সোয়াব, এটা হচ্ছে নেফ্রিটোজেনিক অর্গানিজমের জন্য লাগবে, সবসময় লাগবে না। আপনি যদি পিআর আইআরজিএন চিন্তা করেন তখন আপনি লিখবেন। রেনাল বায়োপসি, এটা অবশ্যই লিখতে হবে। দুইটা ইনভেস্টিগেশন অবশ্যই অবশ্যই লেখা লাগবে, একটা হচ্ছে ইউরিনারেমি আর একটা হচ্ছে রেনাল বায়োপসি। এই দুইটা ইনভেস্টিগেশন না লিখলে আপনার নেফ্রোলজিতে মানে বিশেষ করে জিএন এর কোনো ইনভেস্টিগেশন কখনোই কমপ্লিট হবে না। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে যে এই যে ডেভিডসনের চার্টটা তুলে দিয়েছি, যে নেফ্রোটিক সিনড্রোমে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো কিছু লিখতে চান জেনারেল চিন্তা ভাবনার বাইরে, তখন হচ্ছে আপনি আহ এটা ইয়ে করবেন। আচ্ছা, তারপরে আসেন যে নেফ্রাইটিক, একই রকম ভাবে যে নেফ্রাইটিক প্রেজেন্টেশন থাকলে আপনি কোন কোন ইনভেস্টিগেশন গুলো একটু হাইলাইট করবেন, একটু ডেভিডসন থেকে দেখে নেবেন। আমার ওই চার্টে সবগুলোই দেওয়া আছে। আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যখন যেটা হবে সেটা সেই অনুযায়ী লিখবেন। তারপর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটাও মিড টার্মে এসএকিউতে আসছে, যে চারটা প্রিন্সিপালস, যে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, সাপোর্টিভ ম্যানেজমেন্ট ফর কমপ্লিকেশনস, ডাইউরেটিক্স অ্যান্ড এসি ইনহিবিটর অর এআরবি। তো ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, এটা হচ্ছে যদি সেকেন্ডারি জিএন হতে পারে, যেমন অ্যাসিলি উইথ লুপাস নেফ্রাইটিস, তখন আপনি হচ্ছে ট্রিটমেন্ট করবেন অ্যাসিলির জন্য। হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড কোনো জিএন হইল, তখন আপনাকে অ্যান্টিভাইরাল দিতে হবে সাথে। আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট ফর কমপ্লিকেশনস, যেমন মনে করেন যে কোনো রোগীর ডায়ালিসিস লাগতেছে বা ডায়ালিসিসের ইন্ডিকেশন আছে, জিএন হওয়ার পর তাকে আপনি ডায়ালিসিস দিবেন। কোনো রোগীর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্লাজমা ফেরেসিসের ইন্ডিকেশন আছে, তখন তাকে প্লাজমা ফেরেসিস দেওয়া লাগবে। কারো হাইপারক্যালেমিয়া ডেভেলপ করছে, তার ফলে আপনি হাইপারক্যালেমিয়াকে ট্রিটমেন্ট করতে হবে। কারো হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি ডেভেলপ করছে, তাকে হাইপারটেনশনের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। কারো যদি ইডিমা থাকে তাহলে হচ্ছে তাকে ডায়োটিক্স দিবেন, এসি ইনহিবিটর বা এআরবি দিবেন। এটা ডেভিডসনে সরাসরি আছে। তো সেই ইয়ের থেকে দিয়েছি যে নেফ্রোটিক সিনড্রোমের আন্ডারে 571 পৃষ্ঠায় নেফ্রোটিক সিনড্রোমের নিচে এই দ্বিতীয় প্যারায়, সরি 3 নম্বর প্যারায় এই জিনিসটা লেখা। যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। মাঝে মধ্যে কোশ্চেন দিতে পারে যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হতে পারে। ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেমন আপনারা সব কিছু আব্দুল্লাহ স্যারের বইতে পড়েছেন, যে বেড রেস্ট, তারপর হচ্ছে সল্ট অ্যান্ড ফুড রেস্ট্রিকশন, তারপর হচ্ছে ডায়োরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, তারপর হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ইফ নিডেড,
সেগুলো হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট যদি চায় তখন এইভাবে লিখতে হবে। কনসিকুয়েন্স কনসিকুয়েন্স থেকে এফসিপিএস পার্ট 2 তে সিনারিও আসছে। হ্যাঁ, সরাসরি কনসিকুয়েন্স থেকে এমন এসকিউ মানে এসবি আসছে সম্ভবত মিড টার্মে একটা। তো এই যে হাইপোঅ্যালবুমিনেমিয়া হতে পারে, হাইপোঅ্যালবুমিনেমিয়া এন্ড সোডিয়াম রিটেনশন, এই দুইটা হচ্ছে দুইটা থিওরি যার মাধ্যমে মানে ইডেমা ডেভেলপ করতে পারে। দুইটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ জানা আছে সবারই, আমার আর বলার কিছু নাই। তো হাইপার কোলেস্টেরোলেমিয়া হতে পারে, যেমন নন স্পেসিফিক ইনক্রিজ, এটা হচ্ছে মাঝে মধ্যে আসে যে কেন হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়, এটা জানা থাকা ভালো। কিন্তু হাইপার কোয়াগুলেবিলিটি, দিস ক্যান লিড টু ভেনাস থ্রম্বোএমবোলিজম, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে হাইপার কোয়াগুলেবিলিটি এর মাধ্যমে মূলত হচ্ছে যে এই হাইপার কোয়াগুলেবিলিটি জিনিসটা যেটা, সেটার মাধ্যমে কেন হয় সেটা আপনার খুব ইয়ে করার দরকার নাই, কিন্তু এইটা হাইপার কোয়াগুলেবিলিটির কারণে রেনাল ভেইন থ্রম্বোসিস নিয়ে নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট করতে পারে। একেআই এর দেখবেন যে একটা চার্ট আছে, সেই চার্টের হ্যাঁ এই জিনিসটা খুব ভালো করে আছে যে হাইপার কোয়াগুলেবিলিটি, যেমন সাডেন অনসেট ফ্ল্যাঙ্ক পেইন উইথ হেমাচুরিয়া। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম একটা রোগী সাডেন অনসেট ফ্ল্যাঙ্ক পেইন হেমাচুরিয়া এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে রেনাল ভেইন থ্রম্বোসিস হতে পারে। কিংবা দেখা যায় যে নেফ্রোটিক সিনড্রোমের একটা রোগীর ডিভিটি ডেভেলপ করার টেন্ডেন্সি থাকে, এখান থেকেও এসবি আসতে পারে। আচ্ছা, তো ইনফেকশন হতে পারে নেফ্রোটিক সিনড্রোমের রোগীর। মিড টার্মে যে কোশ্চেনটা আসছে যে এটা হচ্ছে যে কমপ্লিকেশনস অফ নেফ্রাইটিক সিনড্রোম, সরাসরি ভাবে আসে নাই, আইজিএ নেফ্রোপ্যাথির কমপ্লিকেশনস চাইছিল মিড টার্মে একবার। তো কিন্তু সব নেফ্রাইটিক সিনড্রোমে কমপ্লিকেশনস মোটামুটি একই। হ্যাঁ, যে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, হাইপারটেনশন থেকে হাইপারটেনশন এনসেফালোপ্যাথি হতে পারে, কিংবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেমন হাইপারক্যালেমিয়া হতে পারে। এগুলো সব মোটামুটি সব ইয়েতে এক, ঘুরায় ফিরে এক কথা লিখে দিলেই হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না আর কেউ সিটি করবেই না, যে 160 ডিগ্রি ভাইয়ের এদিকে নয়েজ হচ্ছে, এই জন্য সাউন্ড আসছে। হ্যালো, আচ্ছা, তো পোর প্রগনোস্টিক ফ্যাক্টর, হ্যাঁ, পোর প্রগনোস্টিক ফ্যাক্টর সম্পর্কে কিছু আহ স্ক্রিন শেয়ার চলে গেছে ভাইয়া।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, জি হ্যালো, ভাইয়া, শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমি তো আর ইয়ে করিনি। আমার মোবাইল ইয়ে হইলো তো, ডিভাইস হলো তো আমি জানতাম। ওইটা আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। আপনাকে ইয়ে ঠিক করেন, শেয়ারিং হচ্ছে কিনা, মাইক ঠিক আছে কিনা সেটা দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার একটু মানে টেকনিক্যাল ফল্ট হয়েছিল, সেজন্য দুঃখিত। জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার আপনি শুরু করতে পারেন। আপনারা কেউ একজন একটু রেসপন্ড করলে ভালো হয়। স্যার আপনি শুরু করতে পারেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা যাই হোক, আমি আমার ইয়েটা আগায় যাই। সেটা হচ্ছে যে যদি আরপিজিএন প্রেজেন্টেশন নিয়ে আসে, তো যে আপনারা হচ্ছে জানেন এটা, যে পোর প্রগনোস্টিক ফ্যাক্টর যদি নিয়ে কোনো ইয়ে আসে, তো সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, তো পোর প্রগনোস্টিক ইন্ডিকেটর যেগুলো আছে, সেটা হচ্ছে যে এটা এফসিপিএস পার্ট 2 তে আসছিল একবার, যে আইজি নেফ্রোপ্যাথিতে ইন্ডিকেশন অফ স্টেরয়েড। তো ইন্ডিকেশন অফ স্টেরয়েড আইজি নেফ্রোপ্যাথিতে আসছে। এই ছকটাই হচ্ছে সেই ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন আইজি নেফ্রোপ্যাথি। এটা একই সাথে পোর প্রগনোস্টিক ইন্ডিকেটর, যেমন মেল সেক্স হাইপারটেনশন, পারসিস্টেন্ট এন্ড সিভিয়ার proteinuria, elevated creatinine at the time of presentation, and rapid rate of decline in renal function, tubular interstitial fibrosis observed on renal biopsy. আর এটা হচ্ছে আপনাদের পার্ট 1 এর একটা ফেভারিট টপিক, যে কজেস অফ জিএন উইথ লো সিরাম কমপ্লিমেন্ট, পোস্ট ইনফেকশাস জিএন, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, SLE, ক্রায়োগ্লোবুলিনেমিয়া এন্ড MPGN। তারপর এই কোশ্চেনটা মিড টার্মে একাধিকভাবে অস্কিতে আসছে, যে একটা চেস্ট এক্সরে দিয়ে দেওয়া হয়, যে একটা সিনারিও, যে 58 years old মেল প্রেজেন্টিং উইথ ওকেশনাল নেজাল ব্লিডিং ফর 6 months। তারপর হচ্ছে তার রেনাল কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে দেখা যায় যে ইউরিনারিতে প্রোটিন আছে, আরবিসি প্লেন্টি, সাথে হচ্ছে এক্সরে, একটা এক্সরেতে হচ্ছে একটা কেভিটারি লেশনের একটা এক্সরে। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিসক্রাইব দ্য ফাইন্ডিংস ইন চেস্ট এক্সরে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং 4 other investigations you want to do। এই জিনিসটা মিড টার্মে আমার জানা মতে অন্তত 2বার আসছে এই কোশ্চেনটা অস্পিতে। তারপরে আসেন সেই জেনেসিসের ডেভিডসনের সেই বিখ্যাত চার্ট। এইটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট এই চার্টটা। মানে জিএন পড়তে হলে অন্তত এফসিপিএস
পাশ করার আগ পর্যন্ত আপনাকে এই চার্ট মাথায় রাখতে হবে। আপনি স্পেশালিটিতে অন্য কোনো স্পেশালিটিতে চলে যান, তারপরেও এই চার্ট মাথায় থাকলে আপনার হচ্ছে জিএন চিন্তা করা সহজ। হ্যাঁ, আমার মনে আছে যে আমি যখন মিড টার্ম পরীক্ষা দিই তখন এই চার্টটা আমার মানে একদম প্রত্যেকটা লাইন মুখস্থ ছিল। হ্যাঁ, তো নেফ্রোটিক প্রেজেন্টেশন আসলে যে ওই যে 3+ প্রোটিন বা 4+ প্রোটিন কোনো আরবিসি নাই ইউরিনারিতে, তখন হচ্ছে আপনি ডিডি হিসেবে 3টা ডিজিজ অবশ্যই চিন্তা করবেন। একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, এফএসজিএস এবং মেমব্রেনাস। তো মিনিমাল চেঞ্জ ডিজিজ হচ্ছে লাইট মাইক্রোস্কোপিতে কিছু নাই, তারপর হচ্ছে কোনো ইমিউন ডিএফও কিছু পাবেন না, সেটা হচ্ছে যে কিচ্ছু হয় না, শুধুমাত্র পোডোসাইট ইনজুরি হয়। নেফ্রোটিক প্রেজেন্টেশন মূলত হচ্ছে শুধুমাত্র পোডোসাইট ইনজুরি বা চার্জ ব্যারিয়ার এর সমস্যা, সেই জিনিসগুলো হচ্ছে যেটা চার্জ ব্যারিয়ার এর সমস্যা থাকলে তখন হচ্ছে দেখা যায় যে পোডোসাইট ইনজুরি কিংবা চার্জ ব্যারিয়ারের সমস্যা, তখন হচ্ছে প্রোটিনিউরিয়া হয়। হ্যাঁ, বা ফিল্ট্রেশন ব্যারিয়ার বলা হয়। ফিল্ট্রেশন ব্যারিয়ারের সমস্যা থাকলে তখন হচ্ছে প্রোটিনিউরিয়া হয়। আর হচ্ছে যদি ক্যাপিলারি রাপচার হয় তাহলে হচ্ছে হেমাচুরিয়া হয়। তো ক্যাপিলারি রাপচার হবে কখন? যখন ইনফ্লেমেটরি রিয়াকশন হবে। হ্যাঁ, ইন্টেন্স ইনফ্লামেশন হবে, তখন হচ্ছে ক্যাপিলারি রাপচার হবে, নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হবে, তখন হচ্ছে হেমাচুরিয়া হবে। এর আগ পর্যন্ত যদি ফিল্ট্রেশন ব্যারিয়ার, যেমন মনে করেন যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের সমস্যা হইলো কিংবা পোডোসাইটের কোনো সমস্যা হইলো, তখন হচ্ছে শুধুমাত্র হেমাচুরিয়া পাওয়া যাবে। মিনিমাল চেঞ্জ ডিজিজ মানে হচ্ছে পোডোসাইটের রিভার্সিবল ইনজুরি হবে, তখন হচ্ছে নর্মাল লাইট মাইক্রোস্কোপি, কোনো ডিআইএফ এর কোনো ফাইন্ডিং নাই, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইফেসমেন্ট অফ দ্য ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট পাওয়া যাবে। এটার অ্যাসোসিয়েশন কি? যে এটা অ্যাটোপি হতে পারে, অ্যাটোপিক অ্যালার্জি বা অ্যাটোপিক অ্যাজমার একটা হিস্ট্রি থাকতে পারে সাথে। তো সাথে হচ্ছে ড্রাগস যেমন এনএসআইডি এবং হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। এটা এক্সেলেন্ট প্রগনোসিস, এটা চিলড্রেনদের হয়। এটা হচ্ছে মানে অ্যাকিউট এন্ড সিভিয়ার নেফ্রোটিক সিনড্রোম হয়, কিন্তু কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট হয় না। রেনাল ইম্পেয়ারমেন্ট যদি হয় তাহলে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের কোনো প্রেজেন্টেশন, যেমন মানে কমপ্লিকেশন, যেমন হতে পারে যে এটা হাইপোঅ্যালবুমিনেমিয়া থেকে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কন্ট্রাকশন হইলো, তারপরে হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট হবে। হ্যাঁ, কিংবা কোনো ধরনের কোনো মেডিকেশন কি ইউজ করছে এটার উপরে, তখন হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। এটা ছাড়া মানে মিনিমাল চেঞ্জ ডিজিজে কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট হয় না। রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে হচ্ছে এফএসজিএস, যখন এই পোডোসাইটের ইনজুরিটা যখন একটু বেশি সমস্যা তৈরি করে বা পোডোসাইটের যখন পার্মানেন্ট ড্যামেজ হয়, তখন হচ্ছে সেটা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এফএসজিএস। তো মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং এফএসজিএস অনেক নেফ্রোলজিস্ট এটাকে হচ্ছে যে একই স্পেকট্রাম, ডিজিজের দুইটা স্পেকট্রাম হিসেবে চিন্তা করে। হ্যাঁ, যখন রিভার্সিবল থাকে তখন মিনিমাল চেঞ্জ ডিজিজ, যখন ইরিভার্সিবল ড্যামেজ হয় কিডনিতে তখন হচ্ছে এফএসজিএস। তো ইরিভার্সিবল ড্যামেজ হলে তো দেখা যায় যে সেগমেন্টাল স্কার পাওয়া যেতে পারে লাইট মাইক্রোস্কোপিতে, কিন্তু কোনো ধরনের কোনো ইনফ্লামেশন তখনও হয় নাই, কারণ হচ্ছে এগুলো হচ্ছে শুধুমাত্র পোডোসাইটের সমস্যা। মিনিমাল চেঞ্জ ডিজিজে পোডোসাইটের ইফেসমেন্ট অফ ফুড প্রসেস অফ পোডোসাইট পাওয়া যেতে পারে, আর তেমনি এফএসডিএস এ সেই পোডোসাইট ফুড প্রসেস ফিউশন পাওয়া যেতে পারে, ইফেসমেন্ট পাওয়া যেতে পারে। কিন্তু যেহেতু পার্মানেন্ট ড্যামেজ হচ্ছে, সেখানে হচ্ছে ইমিউন ডিপোজিটসে কিছু মানে নন স্পেসিফিক ইমিউন ডিপোজিট পাওয়া যেতে পারে, যে স্কার পাওয়া যায়, সেই সেগমেন্টাল স্কারের জন্য কিছু ইমিউন ডিপোজিট পাওয়া যায় এর ভিতরে। এইটা হচ্ছে যে কিছু দুইটার ক্ষেত্রে একই, যে সার্কুলেটিং ফ্যাক্টর, পারমিয়াবিলিটি ফ্যাক্টর গুলো পোডোসাইটকে ইনজুরি করে বা ড্যামেজ করে। হ্যাঁ, এইটার অ্যাসোসিয়েশন এই এফএসজিএস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এবং মিনিমাল চেঞ্জ ডিজিজের অ্যাসোসিয়েশন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাসোসিয়েশন থেকে এসবি আসে যে অ্যাপোলাইপোপ্রোটিন L1 ভেরিয়েন্ট, ওয়েস্ট আফ্রিকান ডিসেন্ট এবং 4H অথবা 5H। হ্যাঁ, যে হিলিং, এইচআইভি, হিরোইন, হেভিওয়েট, হাইপারটেনশন, এই 5H এর সাথে হচ্ছে এফএসজিএস এর অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তো সাধারণত ওই অ্যাসোসিয়েশন দিয়েই কোশ্চেন গুলো আসে। তো মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে দেখা যায় যে কিছুটা অ্যাডভান্সড, যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি
যখন ইয়ে হবে যে থিকেনিং অফ জিবিএম পাওয়া যেতে পারে লাইট মাইক্রোস্কোপিতে। আর এটা হচ্ছে যে ম্যাট্রিক্স ডিপোজিশন হতে পারে গ্লোমেরুলোস্ক্লেরোসিসের পাশাপাশি। আর গ্রানুলার সাব এপিথেলিয়াল আইজিজি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ডিআইএফ ফাইন্ডিং, সাব এপিথেলিয়াল আইজিজি ডিপোজিশন হতে পারে। আর নেফ্রাইটিক প্রেজেন্টেশন যেগুলো হয় সেখানে হচ্ছে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে সাব এপিথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিট পাওয়া যায়। আচ্ছা, তো প্যাথোজেনেসিস সেম, যে অ্যান্টিফসফোলাইপেজ A2 রিসেপ্টর অ্যান্টিবডি, সেটাও হচ্ছে পোডোসাইটের ইনজুরি, মানে পোডোসাইটের সমস্যা নেফ্রোটিক প্রেজেন্টেশনে। আচ্ছা, তারপর এইটার অ্যাসোসিয়েশন কি, যে HLDQA1, পেনিসিলামিন, NSAID, হেভি মেটাল যেমন গোল্ড, মার্কারি। তারপর হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, ম্যালিগনেন্সি অ্যান্ড লুপাস। হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়। তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ পর পড়াবো যে হেপাটাইটিস সি ভাইরাসে আবার হচ্ছে ক্রায়োগ্লোবুলিনেমিয়া হয়। আর এটার প্রগনোসিসটা ইম্পর্টেন্ট, যে 1/3 স্ট্যাটিক্স থাকে, 1/3 রিকভারি হয়, এবং 1/3 প্রোগ্রেসেস টু রেনাল ড্যামেজ। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে সব ধরনের ইয়েতেই নেফ্রোটিক সিনড্রোমে স্টেরয়েড ইউজ করা হয়। তারপরে আসে নেফ্রাইটিক প্রেজেন্টেশন, IgA নেফ্রোপ্যাথি। IgA নেফ্রোপ্যাথি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইয়াং মেলদের হয়, এটা হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে। এটার একটা ট্রিগারিং পয়েন্ট থাকে, যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লিভার ডিজিজ, সিলিয়াক ডিজিজ, এরপর এটা হয়। এটা হচ্ছে কমন ডিজিজ উইথ রেঞ্জ অফ প্রেজেন্টেশন, যেমন হেমাচুরিয়া থাকবে, হাইপারটেনশন। আর যখন সিস্টেমিক বা IgA ভাস্কুলাইটিস হয় তখন সেটাকে বলা হচ্ছে হেনক্স কনলিন পারপুরা। আর এই যে মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক প্রেজেন্টেশন, দুইটাতেই মানে হচ্ছে মেসাঞ্জিয়াল ম্যাট্রিক্স প্রলিফারেশন হয়। মেসাঞ্জিয়াল ম্যাট্রিক্স প্রলিফারেশন হওয়ার পরে যদি আপনি মেসাঞ্জিয়াল IgA ডিপোজিশন পান তখন হচ্ছে IgA নেফ্রোপ্যাথি, কিংবা মেসাঞ্জিয়াল ম্যাট্রিক্স প্রলিফারেশন উইথ এন্ডোক্যাপিলারি প্রলিফারেশন ইন লাইট মাইক্রোস্কোপি, সাথে যদি আপনি ইমিউন কমপ্লেক্স ডিপোজিট যেমন IgG, IgM, কাপ্পা, ল্যামডা এগুলো ডিপোজিট পান, তাইলে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন টাইপ MPGN। যদি শুধুমাত্র কমপ্লিমেন্ট ডিপোজিশন যেমন C3, C1q এগুলো ডিপোজিশন পান তখন হচ্ছে কমপ্লিমেন্ট ভ্যারাইটি অফ মেসাঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, এই মেসাঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা MPGN, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, মানে লাইট মাইক্রোস্কোপির একটা হিস্টোলজিক্যাল প্রেজেন্টেশন। দিস ইজ নট এ ডিজিজ। IgA নেফ্রোপ্যাথি হচ্ছে একটা ডিজিজ, কিন্তু MPGN এটা কোনো নিজস্ব কোনো, এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপির একটা প্রেজেন্টেশন, যে লাইট মাইক্রোস্কোপিতে আপনি হচ্ছে মেসাঞ্জিয়াল প্রলিফারেশন পাবেন, এন্ডোক্যাপিলারি প্রলিফারেশন পাবেন, GBM থিকেনিং উইথ ডাবল কন্ট্রোলিং অফ GBM পাওয়া যাবে। হ্যাঁ, সেটা তারপর হচ্ছে দুইটা ভ্যারাইটি, ইমিউনোগ্লোবুলিন ভ্যারাইটি অ্যান্ড কমপ্লিমেন্ট ডিপোজিশন। তো কমপ্লিমেন্ট ডিপোজিশন কখন হতে পারে, সেটা হচ্ছে যে ওই ডেন্স ডিপোজিট ডিজিজ অ্যান্ড C3GN। হ্যাঁ, এটা আপনাদের খুব বেশি লাগবে না, কিন্তু IgA নেফ্রোপ্যাথি খুব ইম্পর্টেন্ট। MPGN থেকে এখন পর্যন্ত মিড টার্মে খুব বেশি কোশ্চেন আসে নাই, কিন্তু MPGN এর যে এটা জানা লাগবে যে ইমিউনোগ্লোবিন ভ্যারাইটি, আন্ডারলাইং কজ খোঁজা লাগবে, যে ইনফেকশন হতে পারে, অটো ইমিউনিটি আর মনোক্লোনাল গামোপ্যাথি হতে পারে। আর সাথে হচ্ছে যে ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস উইথ হেপাটাইটিস সি ভাইরাস। হ্যাঁ, যার মানে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের কোন রোগীর যদি GN উইথ নেফ্রাইটিক প্রেজেন্টেশন হয় তাহলে এটা হচ্ছে MPGN। আর হেপাটাইটিস বি ভাইরাসের কোন রোগীর যদি মেমব্রেনাস মানে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে তাহলে এটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। তারপরে ভাইয়া আসেন আরপিজিএন কজ আসতে আপনারা জানেন। আরপিজিএন আনকা ভাস্কুলাইটিস RPGN হতে পারে, এটা এখান থেকেও আসতে পারে, মানে GN থেকেও আসতে পারে, কিংবা এটা রিউমাটোলজি কোশ্চেন হিসেবে আসতে পারে। কিন্তু সাধারণত যখন অস্পিতে বা এসএকিউতে দেওয়া হয় তখন দুইটা মিলাই এই প্রেজেন্টেশন গুলো তৈরি করা হয়। আচ্ছা,
তো ডিফিউজ প্রলিফারেটিভ জিএন, এটা ইনফেকশন রিলেটেড প্রলিফারেটিভ জিএন হতে পারে, এসএলইও হতে পারে। হ্যাঁ, তো আরপিজিএন কে অনেক সময় ভাগ করা হয় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের টাইপ দিয়ে, যে পসো ইমিউন জিএন, তারপর ইমিউন কমপ্লেক্স রিলেটেড জিএন অ্যান্ড এন্টি-জিবিএম অ্যান্টিবডি বা লিনিয়ার ক্রিসেন্টিক নেফ্রাইটিস। এই তিনটা হচ্ছে একসাথে পড়া লাগবে, যেগুলো লাইট মাইক্রোস্কোপিতে কি পাওয়া যায়। একটা তো হচ্ছে ফোকাল নেক্রোসিস পাওয়া যাবে, আরটা হচ্ছে ডিফিউজ প্রলিফারেটিভ নেক্রোসিস পাওয়া যাবে, আরটাতে মানে ক্রিসেন্টিক নেফ্রাইটিস পাওয়া যাবে, সাথে হচ্ছে মানে লিনিয়ার আইজিজি ডিপোজিশন পাওয়া যাবে। আর আরপিজিএন এর পসিমিউন যেটা, সেখানে হচ্ছে এই যে আনকা ভাস্কুলাইটিস বা পসিমিউন জিএন বা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, সেখানে হচ্ছে যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন পাওয়া যাবে না। ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বলতে বোঝানো হচ্ছে যে ডিফিউজ ইমিউনোফ্লোরোসেন্স অ্যাসেতে সাধারণত আইজিএ ডিপোজিশন, আইজিজি ডিপোজিশন, আইজিএম ডিপোজিশন, কমপ্লিমেন্ট C3, C1Q, কাপ্পা, ল্যামডা, এগুলো মানে কাপ্পা এবং ল্যামডা লাইট চেইন ডিপোজিশন, এগুলো দেখা হয়। তারপর এগুলো কোথায় ডিপোজিশন হচ্ছে এটা দেখা হয়, যে ডেভিডসনে যখন ফিগার 18.12-তে এই জিনিসটা আছে। আপনাদের মানে রিটেনে খুব বেশি লাগবে না এই জিনিসগুলো, কিন্তু মানে এসবিএ তে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে পারে। যেমন এখান থেকে রিটেনে হচ্ছে যে এফএসজিএস, সরি, রিটেনে আপনাদের হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি এবং আইআরজিএন, এইটা খুব ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এগুলো ডিফারেন্সিয়াল, এগুলো ইনভেস্টিগেশন, এগুলো বিভিন্ন ধরনের সিনারিও এগুলো আসছে। এখনো পর্যন্ত আনকা ভাস্কুলাইটিস দিয়ে অস্পি আসছে মিড টার্মে, এন্টি-জিবিএম দিয়ে খুব বেশি কোশ্চেন এখনো পর্যন্ত মানে মিড টার্মে আসে নাই। হ্যাঁ, তো তারপরও একটু জেনে রাখবেন যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, সেখানে হচ্ছে যে বাকিটা হচ্ছে রেসপন্সিবল টু ট্রিটমেন্ট। আর আইআরজিএন এবং এই আরপিজিএন গুলোতে সবগুলোতে ক্রিসেন্ট পাওয়া যাবে, বায়োপসি করলে ক্রিসেন্ট পাওয়া যাবে। তারপর ডিআইএফ এ আপনি হচ্ছে বাকিগুলো ডিফারেন্সিয়েট করবেন, ডিফারেন্সিয়েট হবে হচ্ছে আরপিজিএন গুলো ডিআইএফ এ। আচ্ছা, এই কোশ্চেনটা মিড টার্মে আসছে যে আইজিএন নেফ্রোপ্যাথি এবং আইআরজিএন বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন এর ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তো ট্রিগারিং পয়েন্ট হিসেবে আইজিএন নেফ্রোপ্যাথি ইয়ে হতে পারে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে, বা লিভার ডিজিজ আছে কারো, বা সিলিয়াক ডিজিজ আছে, এগুলোর সাথে হতে পারে। আর পিএসজিএন সেটা হচ্ছে নেফ্রিটোজেনিক স্ট্রেইন অফ স্ট্রেপ্টোকক্কাস বা ল্যান্সেফিল্ড বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে ইনফেকশন হইলো, তারপরে হচ্ছে এই ইনফেকশন গুলো মানে জিএন ডেভেলপ করলো, তখন হচ্ছে থ্রোট মানে থ্রোট ইনফেকশন বা স্কিন ইনফেকশন বা স্ট্রেপ্টোকক্কাস, তারপর হচ্ছে পিএসজিএন ডেভেলপ করে। এটা ভালো হয়ে যাওয়ার পরে ক্লিনিক্যাল ল্যাটেন্সি সিনারিওতে যখন দিবে আপনাকে এসবিও দিতে পারে, এসএকিউ দিতে পারে, যে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পর কারো সোয়েলিং ডেভেলপ করলো, সাথে হচ্ছে ইউরিনে হেমাচুরিয়া আছে, তখন হচ্ছে কতদিন পরে ডেভেলপ করছে এইটা দেখে আসলে হচ্ছে তখন আপনি চিন্তা করবেন যে আইজিএন নেফ্রোপ্যাথি অথবা এটা পিএসজিএন। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখে রাখতে পারেন। তো ফ্র্যাঙ্ক আইজিএন নেফ্রোপ্যাথিতে ল্যাটেন্সি হচ্ছে 1 থেকে 2 দিন, আর পিএসজিএন এর ডেভিডসনে লেখা 10 দিন, কিন্তু বই অন্যান্য বইতে 1 থেকে 3 সপ্তাহ লেখা, আবার কোথাও কোথাও 2 থেকে 3 সপ্তাহ লেখা। স্কিন ইনফেকশনের পর আরো বেশি লেখা, যে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত লেখা আছে। তো ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া আইজিএন নেফ্রোপ্যাথিতে একটু কমন, কিন্তু পিএসজিএন এ সাধারণত ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া হয় না। আর ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া ইজ এ গুড প্রগনোস্টিক সাইন ইন আইজিএন নেফ্রোপ্যাথি। আইজিএন নেফ্রোপ্যাথির মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে রিকারেন্ট এপিসোডস অফ ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া ইন ইয়াং মেল উইথ হাইপারটেনশন। আর ক্লিনিক্যাল কোর্স হচ্ছে আইজিএন নেফ্রোপ্যাথিতে রিকারেন্ট এপিসোডস। আর পিএসজিএন যদি একবার হয় সেটা সিঙ্গেল এপিসোড, এটা আর কখনো রিকার করে না। সিরাম কমপ্লিমেন্ট লেভেল, এটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যে আইজিএন নেফ্রোপ্যাথিতে নর্মাল থাকে, পিএসজিএন এ কমপ্লিমেন্ট কমে যায়। আপনারা ডেভিডসনে যে ছক পড়েছেন, ছকে আছে। আচ্ছা, আদার যে ইনভেস্টিগেশন কোথাও কোথাও আছে, যে এটা আমাদের দেশে প্র্যাকটিস হয় না, কিন্তু পলিক্লোনাল রাইজ অফ সিরাম আইজিএন 50% কেসেস পাওয়া যেতে পারে।
আর পিএসজিএন হচ্ছে থ্রোট স্টপ মাঝে মধ্যে পজিটিভ যেতে পারে, কোথাও কোথাও লেখা যে সম্ভবত। আর এএসও টাইটার 95% কেসে রেজ থাকতে পারে। ডিআইএফ এ হচ্ছে আইজিএনএফ্রোপ্যাথিতে বায়োপসিতে মেসেঞ্জার আইজি এর ডিপোজিশন পাওয়া যাবে। আরটা হচ্ছে পিএসজিএন হচ্ছে গ্রানুলার আইজিজি এন্ড সি3 ডিপোজিশন পাওয়া যাবে। হেনক্স কনলিন পারপুরা, এটা আসলে মিড টার্মে 2বার দেওয়া হয়েছে এই কোশ্চেনটা, যে এটা কিছু না, এটা যখন আইজিএ নেফ্রোপ্যাথি যখন সিস্টেমিক ভাস্কুলাইটিস হিসেবে প্রেজেন্ট করে, তখন এইটাকে বলা হয় হচ্ছে হেনক্স কনলিন পারপুরা বা আইজিএ ভাস্কুলাইটিস। তো এটা হচ্ছে চিলড্রেনে বেশি কমন, কিন্তু অ্যাডাল্ট হইতে পারে। এটা টেট্রাড অফ ফিচার, যেমন পালপেবল পারপুরা, যে ভাস্কুলাইটিক পারপুরা যেটা পালপেবল হয়, পেইনফুল হয়, সেটা হচ্ছে স্পেশালি বাটক এন্ড লোয়ার লেগে হবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে। এই যে অ্যাবডোমিনাল পেইন, কজ অফ অ্যাবডোমিনাল পেইন ইন হেনক্স কনলিন পারপুরা, এটা মিড টার্মে কোশ্চেন ছিল, যে ভাস্কুলাইটিস ইনভলভিং জিআইটি হয়, সেখান থেকে মেজেন্টারিক ইস্কিমিয়া হয়, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হয়, সাথে আর্থ্রালজিয়া এবং রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে। রেনাল বায়োপসিতে আপনি মেসেঞ্জার আইজি এ ডিপোজিশন পাবেন, কিংবা এইচএসপি তে যদি আপনি স্কিন বায়োপসি করেন তখন হচ্ছে লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস পাওয়া যাবে। এটা আবার রিউমাটোলজিতে লেখা। অনেক সময় এটাও আসে যে স্কিন বায়োপসিতে মানে ফাইন্ডিং কি হবে, লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস। তো ট্রিটমেন্ট সাপোর্টিভ নেচার। প্রগনোসিস কি হতে পারে? প্রগনোসিস বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে উইথ স্পন্টেনিয়াস রেজলিউশন হতে পারে। তারপর হচ্ছে রিলাপস খুব কমন, হেনক্স কনলিন পারপুরাতে রিলাপস কমন। ইএসআরডি অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত ইএসআরডি হতে পারে। আর এনটিজিবিএম এবং গুড পাস্তুর ডিজিজ, এটা আপনারা খুব ভালো মধ্যেই জানেন, আমার থেকে অনেকের ভালো মনে আছে, যে কনকারেন্ট জিএন এবং পালমোনারি হেমোরেজ থাকলে তখন হচ্ছে আমরা গুড পাস্তুর ডিজিজ বলবো। আর যদি শুধুমাত্র রেনাল ইনভলভমেন্ট থাকে, যে আলফা 3 কোলাজেন, টাইপ 4 কোলাজেনের আলফা 3 চেইনের এগেনস্টে যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, তখন হচ্ছে এটাকে এনটিজিবিএম অ্যান্টিবডি বা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডি ডিজিজ বলা হয়। আর ওল্ডার পিপলে সাধারণত হচ্ছে রেনাল লিমিটেড ডিজিজ কমন। আর যদি টাইপ 4 কোলাজেনের আলফা 5 সাব ইউনিটের এগেনস্টে তৈরি হয়, তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। হ্যাঁ, যদি জেনেটিক কোনো ডিফেক্ট থাকে আলফা, তো টাইপ 4 কোলাজেনের যদি জেনেটিক ডিফেক্ট, সেটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। সেটাও কিন্তু মানে নিয়ে আসে, নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে আসে। আর যদি সেই ক্ষেত্রে এসবি এর জন্য ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডায়াগনস্টিক সিনারিও দিতে পারে অ্যালপোর্ট থেকে, কিংবা আরেকটা কোশ্চেন দিতে পারে যে অ্যালপোর্টে আপনি রেনাল ট্রান্সপ্লান্ট করলে সেখানে এনটিজিবিএম অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হয়, বা এনটিজিবিএম অ্যান্টিবডি ডিজিজ ডেভেলপ করতে পারে। হ্যাঁ, যে অ্যালপোর্টের রোগীর রেনাল ফেলার হয়েছে, তাকে আপনি একটা ভালো কিডনি দিলেন, তখন হচ্ছে কি হবে, সমস্যাটা হবে হচ্ছে এনটিজিবিএম ডিজিজ ডেভেলপ করবে সেই রেসিপিয়েন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা এফসিপিএস পার্ট 2 তে আসছে। এসএলই যখন দিবে আপনাকে, এসএলই সবসময় লুপাস নেফ্রাইটিস নিয়ে ইয়ে হবে। যে কোশ্চেনটা যেটা আসছিল সেটা হচ্ছে একটা 17 ইয়ার্স ওল্ড ফিমেল উইথ জেনারেলাইজড সোয়েলিং, ফিভার, পলিআর্থ্রালজিয়া নিয়ে প্রেজেন্ট করছে। করার পর তখন হচ্ছে তার আরবিসি কাস্ট ইউরিনারিমিতে পাওয়া গেছে, প্রোটিন 2+, সিরাম ক্রিয়েটিনিন 1.7। কোশ্চেন চাইছিল যে ডায়াগনোসিস কি, ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস, ট্রিটমেন্ট। আমরা হচ্ছে খুব বেশি ইয়ে করবো না, যে যে সাধারণত এসএলইতে যখন মানে মিড টার্ম অথবা এফসিপিএস পার্ট 2 তে কোশ্চেন আসবে, তখন সাধারণত রেনাল মানে ইনভলভমেন্ট দিয়েই হবে কোশ্চেনটা। এবং শুধুমাত্র জিএন ছাড়াও ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা রেনাল ভেইন থ্রম্বোসিস বা রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে, কিন্তু সাধারণত জিএন দিয়েই হয়। আর রেনাল ডিজিজ হচ্ছে 1/3 অফ এসএলই পেশেন্ট, সেখান থেকে 50% পর্যন্ত বলা হয় যে যাদের রেনাল ডিজিজ ডেভেলপ করে, তাদের মধ্যে আবার 25%-এর এন্ড স্টেজ কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারে। মোস্ট কমন প্যাটার্ন হচ্ছে প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সবই ডেভিডসন আছে, আমি শুধুমাত্র জাস্ট একটু গুছায় নিয়ে আসছি আর কি। হ্যাঁ, ডিআইএফ ফাইন্ডিং কি হতে পারে, যে
কি দেখে ডায়াগনোসিস করা হয় যে এটা লুপাস নেফ্রাইটিস বায়োপসি করার পর? এই যে আইজিজি, আইজিএম, আইজিএ, C13, C3, C1Q এবং C4 এগুলো সবগুলো এগেনস্টে পজিটিভ স্টেন পাওয়া যায়। হ্যাঁ, তখন হচ্ছে এগুলো সব ডিপোজিশন হয়, এটাকে বলে ফুল হাউস ডিপোজিশন। এই ডিপোজিশনটা পাইলে তখন এটা হচ্ছে ক্লাসিক্যাল ফাইন্ডিং অফ লুপাস নেফ্রাইটিস। এইটা হচ্ছে মিড টার্মের জন্য খুব ইম্পর্টেন্ট না, সেজন্য আমি আর কিছু বলবো না। যে 6টা ভ্যারাইটি আছে, এটা কুমারেন ক্লার্ক থেকে আমি ছবিটা নিছি। আপনাদের যার ইন্টারেস্ট আছে তারা একটু পড়তে পারেন। ভাইভাতে মানে যাদের ভাইভা আছে বা এসবিএ তে কোন স্যারের ইন্টারেস্ট থাকলে মাঝে মধ্যে দিয়ে দিতে পারে, এটা এখান থেকে কোশ্চেন। আর এইটার মধ্যে সবচেয়ে হচ্ছে কমন হচ্ছে যে টাইপ 4 এবং টাইপ 3, হ্যাঁ, বা প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস, সেটা হচ্ছে সবচেয়ে কমন ভ্যারাইটি। এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, ডেভিডসন আছে। ট্রিটমেন্ট বা প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট হলে দুই ভাগে ভাগ করতে হবে, জেনারেল এবং স্পেসিফিক। জেনারেল আপনারা খুব ভালো মতোই জানেন। স্পেসিফিক যেটা হচ্ছে যে ইন্ডাকশন এবং মেইনটেনেন্স দুইটা ফেজে ভাগ করা হয়। আর টোটাল ডিউরেশন হচ্ছে অ্যাটলিস্ট 36 মান্থ। ইন্ডাকশন হবে আইভি মিথাইলপ্রেডিসোলন এবং সাইক্লোফসফেমাইড দিয়ে, আর মেইনটেনেন্স হবে হচ্ছে এমএমএফ বা অ্যাজাথিওপ্রিন দিয়ে, এবং টোটাল ডিউরেশন 36 মান্থ। আমি 5টা স্যাম্পল এসবি আনছি, এর মধ্যে 2টা এসবি সম্ভবত মিড টার্মে আসছে, সরাসরি আমি আসছি এটা আমি জানি। তো একটা হচ্ছে যে প্রথম ইয়ারটা হচ্ছে যে 34-year-old মেল with generalized swelling of the body for 11 days along with frothy urine. He is hypertensive with BMI 32. আর প্রোটিন পাওয়া যায় হচ্ছে যে 3+, কিন্তু আরবিসি এই 1 to 2 আপনারা হচ্ছে দেখবেন যে ডেভিডসনে লেখা less than 3 আরবিসি can be found in healthy people. হ্যাঁ, তো প্রোটিন আরবিসি 1 to 2 এটা খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না। যদি মোর দেন 2 হইতো তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা চিন্তা করি মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। তো সিরাম ক্রিয়েটিনিন 1.6, যে রেনাল ইম্পেয়ারমেন্ট স্টার্ট হয়েছে। তো আপনাদের যে চার্ট পড়াইছি সেই চার্ট থেকে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আপনারা যারা পার্টিসিপেন্ট তাদের মধ্যে থেকে কেউ রেসপন্ড করবেন নাকি? এটা অ্যান্সারটা কি হবে? যে কেউ একটু রেসপন্ড করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনারা একটু প্যাসিভ থাকতে চাচ্ছেন। এখানে হচ্ছে যে অপশন 5টা হচ্ছে যে এখানে মূল ইয়েটা হবে হচ্ছে সেগমেন্টাল স্কার, এটা হচ্ছে এফএসজিএস। জানতে চাওয়া হয়েছে যে এফএসজিএস এর মানে লাইট মাইক্রোস্কোপিক ফাইন্ডিংটা। হ্যাঁ, এখানে ক্লু দেওয়া হচ্ছে যে হাইপারটেনসিভ অ্যান্ড ওবেজ। হ্যাঁ, এই দুটো হচ্ছে ক্লু, সিনারিওতে ক্লু দেওয়া হচ্ছে এই দুইটা, যে নেফ্রোটিক সিনড্রোম আপনি প্রথম ডায়াগনোসিস করবেন যে নেফ্রোটিক সিনড্রোম অর নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম এর পর তখন হচ্ছে আপনি চিন্তা করবেন যে অন্যান্য কোনো ক্লু দেওয়া আছে কিনা। যে 5H পড়াইছি, যে হিলিং, হাইপারটেনশন, হিরোইন, হেভিওয়েট, হ্যাঁ, সেগুলো হচ্ছে যে এফএসজিএস এর সাথে রিলেটেড। তারপরের কোশ্চেন, এই কোশ্চেনটা মিড টার্মে আসছে, যে 45-year-old মেল উইথ লাং ক্যান্সার, জেনারেলাইজড সোয়েলিং ডেভেলপ করছে, ক্রিয়েটিনিন নরমাল। তার এই সোয়েলিং এর কজ কি? এটা কি প্রিরেনাল একেআই নাকি এমপিজিএন, আইজিএন নেফ্রোপ্যাথি বা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি বা এমসিডি কিনা? হ্যাঁ, এই কোশ্চেনটা মিড টার্মে আসছে একবার। যেহেতু এটা সলিড, এখানে সলিড টিউমার এর সাথে অ্যাসোসিয়েশন হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ফলে আপনাকে এই অ্যাসোসিয়েশনটা মাথায় থাকলে আপনি চট করে ধরে ফেলতে পারবেন যে এটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। অন্য কারোর সাথে এই সলিড টিউমার লেখা নাই। যদি আমরা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি বা লিম্ফোমা, লিউকেমিয়া বলতাম তখন হচ্ছে আমরা এমসিডি চিন্তা করতাম। আর এমসিডি হয় হচ্ছে চিলড্রেনে বেশি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি 4th or 5th ডিকেড বা অ্যাডাল্টে বেশি হয়। হ্যাঁ, তো এই দুইটা ক্লু দেওয়া আছে, ফলে হচ্ছে আপনার ডায়াগনোসিস হবে এসবিএ তে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তারপরের কোশ্চেন এইটা হচ্ছে যে 7-year-old child with abrupt onset of swelling of both feet for 1 day, puffiness around the face and reduced amount of frothy urine.
suffering from asthma since infancy. His blood pressure is 80/50. এই সিনারিওটা হচ্ছে একটা ক্লাসিক পিকচার অফ মিনিমাল চেঞ্জ ডিজিজের একটা হিস্ট্রি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এটা চাইনি, আমরা চাইছি হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন। তো ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে অপশন হচ্ছে ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, এসও টাইটার, আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন। এর মধ্যে হচ্ছে আপনার ফার্স্ট ইনভেস্টিগেশন অবশ্যই হবে হচ্ছে ইউরিনারি। নেফ্রোটিক সিনড্রোম বলেন, রেনাল সিস্টেমে যে কোনো ডিজিজের প্রথম ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ইজ অলওয়েজ ইউরিনারি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। অন্য যে কোনো ইনভেস্টিগেশন আপনি করেন, কিন্তু ইউরিনারি আপনাকে বলতেই হবে। এবং জিএন চিন্তা করলে অবশ্যই আপনাকে বায়োপসি পর্যন্ত যাইতে হবে। রেনাল সিস্টেমের যে কোনো ডিজিজ কনফার্ম করতে হলে বায়োপসি পর্যন্ত আপনাকে ইনভেস্টিগেশন লেখা লাগবে। 4 নাম্বার, এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটা আসে নাই। তো এটা হচ্ছে যে 48 years old known asthmatic comes to you with a urine report showing protein 1+, RBC 15 to 20, pus cell 5 to 10. He denies any history of frequent or burning micturition. He admits to having some tingling and numbness in right leg. What should be the most appropriate investigation at this point? তো এখানে হচ্ছে যে আপনাকে একটা সিনারিও দেওয়া হয়েছে যে নেফ্রাইটিক সিনড্রোম, হ্যাঁ, ইউরিনে আরবিসি আছে, সাথে হচ্ছে আপনাকে ক্লু দেওয়া হচ্ছে কিছু যে এটা কি হইতে পারে। এটা সাধারণত হচ্ছে এই সিনারিওটা যে অ্যাজমার একটা পেশেন্ট, জিএন আছে, সাথে হচ্ছে টিংলিং এর নামনেস আছে বা নিউরোপ্যাথি আছে। এটা সাধারণত হচ্ছে যায় কিসের দিকে? এটা যায় হচ্ছে আনকা ভাস্কুলাইটিসের, ইজিপিএ বা ইওসিনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিসের একটা সিনারিও। হ্যাঁ, তো আনকা ভাস্কুলাইটিসের হওয়ার পর তখন হচ্ছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন কোনটা করবেন এটা জানতে চাওয়া হচ্ছে। আপনি কনফার্ম কি করবেন সেটাও জানতে চাওয়া হয়নি। এই মুহূর্তে আপনি এই পিকচার নিয়ে আসছে, তারপর আপনি কি করবেন? এনসিএস করা যেতে পারে যে নিউরোপ্যাথির জন্য, এইচআরসিটি টেস্ট করা যেতে পারে, অ্যাজমা আছে তার, এন্টিস্মিথ অ্যান্টিবডি, সাধারণত এটা খুবই আনরিলেটেড, আর রেনাল বায়োপসি এবং আনকা। তো সাধারণত হচ্ছে এইরকম সিচুয়েশনে আপনাকে আগে অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন হিসেবে আনকা লিখতে হবে। হ্যাঁ, রেনাল বায়োপসি হচ্ছে আপনি কনফার্ম করার জন্য করবেন, কিন্তু আনকা ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করতে হলে আপনাকে আগে আনকা করে তারপরে হচ্ছে মানে নন ইনভেসিভ টেস্ট আগে করবেন, তারপর ইনভেসিভ টেস্ট তারপর করবেন। এটা একটা মানে একটা বই থেকে সরাসরি তুলে দেওয়া এসবিএ, এবং এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই রিলেটেড বেশ কয়েকটা কোশ্চেন মানে অসপিতে আসছে, এসকিউতে আসছে, মিড টার্মে আসছে এবং এফসিবিএস পার্ট 2 তেও আসছে। সেই জন্য এসবিও দিতে পারে এটা এরকম একটা যে কোনো একটা সিনারিও দিয়ে। হ্যাঁ, তারপরের কোশ্চেন যে a 12 years old girl presents with swelling of the body for 4 days and reduced urine for same duration. This is the first episode. এই সিনারিও দিয়ে মানে এই এক্সাক্ট কোশ্চেনটা আসে নাই, কিন্তু মিড টার্মে একটা এসবি আসছে যে ডেভেলপ 16 days after a sore throat. তারপর হচ্ছে এই এক্সামিনেশন শোজ পাফি ফেস, বিপি 134/86, ইউরিনারিতে প্রোটিন 2+, আরবিসি প্লেন্টি, ক্রিয়েটিনিন ইজ নর্মাল। হোয়াট ইজ ফলস রিগার্ডিং হার ম্যানেজমেন্ট? এটা যদি আপনারা ডেভিডসন পড়েন, ডেভিডসন ইনফেকশন রিলেটেড জিএন, সেখানে এই জিনিসটার অ্যান্সার দেওয়া আছে, এবং এই সিনারিও দিয়ে মিড টার্মে একবার এসবি আসছে। তখন আপনার ট্রিটমেন্টের মানে ফলস কোনটা এটা জানতে চাওয়া হচ্ছে, এবং প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এসকিউতেও আসতে পারে যে কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, এটা অবশ্যই আমরা সব জিএন এর ক্ষেত্রে করব। আরটা হচ্ছে গুড রিকভারি, IRGN has good recovery in most of the patient, especially children. আর ACE inhibitor or ARB to control proteinuria, যদি প্রোটিনিউরিয়া থাকে, যেহেতু এখানে আছে আমাদের অবশ্যই এটা দেওয়া লাগবে। পেশেন্ট মে নিড ডায়ালাইসিস, আগেই বলছি যে জিএন এর ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, এর মধ্যে যে ডায়ালাইসিস দেওয়া লাগতে পারে,
এবং ডেভিডসন এটা সরাসরি হ্যাঁ লেখা আছে। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এখানে ফলস হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা আইআরজিএনএ মানে পোস্ট স্ট্রেপ্টোককাল জিএনএ সবসময় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো না। হ্যাঁ, যদি অ্যাক্টিভ ইনফেকশন থাকে তবেই স্টার্ট করা হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এর মাধ্যমে আসলে হচ্ছে আপনাদেরকে ছোট্ট একটা প্রেজেন্টেশন দিলাম যে জিএনএ মানে মিড টার্মে কি স্টাইলে কোশ্চেন আসতে পারে বা মিড টার্মে কি কি পড়া লাগতে পারে। I hope that it will be helpful to you, and I pray and hope that all of you may pass midterm. It is impossible, but everybody should get ready to face the hurdle of midterm, and I hope you all the best. Thank you all. আপনাদের কারো কোনো কিছু জানার আছে পার্টিসিপেন্টদের? ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।